হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা গ্রাম পঞ্চায়েতে যারা 10-এ 10 পেতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেননা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ব্যাখ্যা সহ। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়ে 50টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি 50টি প্রশ্ন করে, অর্থাৎ 2500টির মতো প্রশ্ন আমার করানো হয়ে গেছে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বনিম্ন? তো দেখো, কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে দাদরা ও নগর হাভেলি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার ছিল সবচেয়ে কম, প্রায় 76.24%। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের জাতীয় বাণী সত্যমেব জয়তে হলে জাতীয় প্রতীক কী? তো দেখো, ভারতের জাতীয় প্রতীক হচ্ছে অশোক চক্র বা অশোক স্তম্ভ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সারনাথের সিংহ চতুর্মুখ স্তম্ভ শীর্ষটি ভারতের রাষ্ট্রীয় বা জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়েছে। পরবর্তী দেখো রয়েছে, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী, তো তিনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1997 সালে মহাকাশ কলম্বিয়ার মাধ্যমে প্রথম ভারতীয় নারী হিসেবে মহাকাশে পাড়ি দেয়। পরবর্তী প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন, যার উপন্যাস হচ্ছে প্রথম প্রতিশ্রুতি? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1976 সালে তার বিখ্যাত প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসের জন্য প্রথম মহিলা হিসেবে তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। পরবর্তী দেখো, প্রশ্নটা রয়েছে আমাদের, ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? তো ভারতের প্রথম আইসিএস এর অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1863 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। দেখো পরবর্তী, ভারতের প্রথম দেশীয় সংবাদপত্র সমাচার দর্পণ কত সালে প্রকাশিত হয়? তো ভারতের প্রথম দেশীয় সংবাদপত্র সমাচার দর্পণ এটি মূলত প্রকাশিত হয় 1818 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শ্রীরামপুর মিশন প্রেস থেকে এই 1818 সালে মে মাসে প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র এই সমাচার দর্পণ এটি প্রকাশিত হয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি? তো ভারতের প্রথম মহিলা কলেজের নাম হচ্ছে বেথুন কলেজ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1879 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ভারত তথা সমগ্র এশিয়ার প্রথম মহিলা কলেজ, অবশ্যই মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী গঙ্গা হলে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তো ভারতের দীর্ঘতম নদীর নাম হচ্ছে গঙ্গা এবং ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত এই হিমবাহটি ভারতের দীর্ঘতম এবং পৃথিবীর এক দীর্ঘ অমেরু অঞ্চলীয় হিমবাহ হচ্ছে এই সিয়াচেন হিমবাহ, এবং ভারতের সবচেয়ে উচ্চতম সামরিক ক্ষেত্র হচ্ছে এই সিয়াচেন হিমবাহ, অবশ্যই মনে রাখবে। দেখো 9 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের উচ্চতম বাঁধ তেহেরি বাঁধ হলে উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটি? তো ভারতের উচ্চতম বাঁধের নাম হচ্ছে তেহেরি বাঁধ, অবশ্যই মনে রাখবে এটি। আর উচ্চতম স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে কুতুব মিনার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দিল্লির এই ঐতিহাসিক মিনারটি ভারতের উচ্চতম পাথুরে ও ইটের তৈরি মিনার, যার উচ্চতা হচ্ছে 72.5 মিটার, অবশ্যই মনে রাখবে। আর কুতুব মিনারটি কে নির্মাণ করেছিল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী দেখো রয়েছে, ভারতের কম বয়সে প্রধানমন্ত্রিত্ব পাওয়া ব্যক্তিত্ব কে ছিলেন? তো ভারতের সবথেকে কম বয়সে প্রধানমন্ত্রিত্ব পাওয়া ব্যক্তিত্ব হচ্ছেন রাজীব গান্ধী। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি মাত্র 40 বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক শিক্ষিত জেলা শেরচিপ কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই মনে রাখবে ভারতের সর্বাধিক শিক্ষিত জেলার নাম হচ্ছে শেরচিপ।
তো আর এটি মূলত অবস্থিত হচ্ছে মিজোরামে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী মিজোরামের এই শেরচিপ জেলাটি ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতার হার বিশিষ্ট জেলা ছিল। পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্প ভারতের প্রথম কত সালে এবং কোথায় গড়ে উঠেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো লৌহ ইস্পাত শিল্প ভারতের প্রথম এবং কত সালে গড়ে উঠেছিল সেটি হচ্ছে 1907 সালে জামশেদপুরে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জামশেদজি টাটা 1907 সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে ভারতের বৃহত্তম আধুনিক লৌহ ইস্পাত কারখানা TISCO এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী দেখো 13 নম্বর, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদের নাম হচ্ছে প্রীতিলতা ওয়েদেদার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1932 সালে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের পর তিনি দেশের জন্য আত্মাহুতি দেন। দেখো নেক্সট প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? তো দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে রূপনারায়ণ নদী। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে রূপনারায়ণ নদী বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কর্ণাটক রাজ্যে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? তো কর্ণাটক রাজ্যে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 5টি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কর্ণাটকের মোট 5টি জাতীয় উদ্যান রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন রয়েছে, 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দেশ পুরুষদের ফুটবল সোনা জিতেছে? অবশ্যই এই প্রশ্নটা করে রাখবে, এটা ভিভিআই প্রশ্ন। তো 2024 সালে যে প্যারিস অলিম্পিক ঘটেছে সেখানে স্পেন এখানে সোনা জিতে নিয়েছে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2024 সালে প্যারিস অলিম্পিকে ফুটবল ফাইনালে স্পেন ফ্রান্সকে হারিয়ে সোনা জিতে নিয়েছে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, 2024 সালে প্যারিস অলিম্পিকে কোন নতুন খেলাটি প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছিল? তো 2024 সালে প্যারিস অলিম্পিকে মূলত এই ব্রেকিং বা ব্রেক ড্যান্সিং এই খেলাটি মূলত অন্তর্ভুক্ত করা হয় এই 2024 সালে প্যারিস অলিম্পিকে। নেক্সট প্রশ্ন 18 নম্বর, চিলির রাজধানী সান্তিয়াগো হলে লিবিয়ার রাজধানী কোনটি? তো চিলির রাজধানীর নাম হচ্ছে সান্তিয়াগো এবং লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে দেখো এখানে অপশান সি ত্রিপোলি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তর আফ্রিকার প্রধান দেশ এই লিবিয়ার অফিসিয়াল রাজধানীর নাম হলো ত্রিপোলি, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়? তো দেখো 19 সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউনেস্কো 1986 সালে গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। নেক্সট প্রশ্ন রয়েছে, সৌরজগতের গ্রহের গতি সূত্রের প্রবর্তক কে ছিলেন? তো সৌরজগতের গ্রহের গতি সূত্রের প্রবর্তক ছিলেন এখানে জোহানেস কেপলার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিজ্ঞানী জোহানেস কেপলার গ্রহের গতি সম্পর্কিত 3টি বিখ্যাত সূত্র আবিষ্কার করেছিলেন। দেখো পরবর্তী 21 নম্বর প্রশ্ন, রক্তভীতি বা রক্ত দেখলে অতিরিক্ত ভয় পাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে? তো রক্ত থেকে ভীতি বা রক্ত দেখলে অতিরিক্ত ভয় পাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হিমাটোফোবিয়া। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, হিমাটোফোবিয়া। এখানে তোমরা হিমোগ্লোবিন থেকে এই হিমাটোফোবিয়াটি মনে রাখতে পারবে। তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রক্ত দেখে অতিরিক্ত ভয় পাওয়াকে বলা হয় হিমাটোফোবিয়া। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের বিখ্যাত আত্মজীবনীর নাম কি? তো অবশ্যই মনে রাখবে যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। এর বিখ্যাত আত্মজীবনীর নাম হচ্ছে ইন্ডিয়া উইংস ফ্রিডম। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়? তো দেখো 23 তারিখের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিজ্ঞানী সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রতি বছর এই 28শে ফেব্রুয়ারি দিনে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, শাকসবজির চাষ ওলেরিকালচার হলে ফলের চাষ সংক্রান্ত বৈজ্ঞানিক পদ্ধতিকে কি বলা হয়? তো শাকসবজির চাষকে মূলত ওলেরিকালচার বলা হয় এবং ফলের চাষকে বলা হয় মূলত পোমোকালচার বা পোমাম কালচার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, সাহিত্যিক বিমল ঘোষের বিখ্যাত ছদ্মনাম কোনটি ছিল? কৃত্তিবাস, মৌমাছি, কালপুরুষ নাকি বীরবল? তো সাহিত্যিক বিমল ঘোষের বিখ্যাত ছদ্মনামের
ছদ্মনাম হচ্ছে মৌমাছি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিমল ঘোষ মূলত শিশুদের জন্য সাহিত্য রচনা করতেন এবং তিনি এই মৌমাছি ছদ্মনামটি ব্যবহার করতেন। দেখো পরবর্তী 26 নম্বর, বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য কোন পুরস্কার দেওয়া হয়ে থাকে? তো বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য মূলত এখানে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইউনেস্কোর দ্বারা সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, লোহরী ও বৈশাখী উৎসব ভারতের কোন রাজ্যে মহা সমারোহে পালিত হয়? তো 27 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই লোহরী এবং বৈশাখী উৎসবটি মূলত পাঞ্জাব প্রদেশে পালিত হয়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি হচ্ছে পাঞ্জাব প্রদেশের প্রধান ফসল কাটার উৎসব। নেক্সট প্রশ্ন রয়েছে, 1858 সালে প্রকাশিত এই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবে 1858 সালে এই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল, আর এই সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় এই 1858 সালে এই বিখ্যাত সাপ্তাহিক সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন 29 নম্বর, নংক্রেম লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো নংক্রেম এই লোকনৃত্যটি মূলত দেখো মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ লোকনৃত্য। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নংক্রেম হলো মেঘালয়ের খাসি উপজাতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব ও লোকনৃত্য। দেখো নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন ব্যক্তি বিখ্যাত সন্তুর বাদক ছিলেন? ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, আমজাদ আলী খাঁ, শিবকুমার শর্মা নাকি জাকির হোসেন? তো বিখ্যাত সন্তুর বাদক ছিলেন শিবকুমার শর্মা। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পণ্ডিত শিবকুমার শর্মা ছিলেন ভারতের একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত সন্তুর বাদক। নেক্সট প্রশ্ন রয়েছে, হকি খেলার সঙ্গে যুক্ত বিখ্যাত পরিভাষাটি কোনটি? সিলি পয়েন্ট, চাইনাম্যান, বুলি নাকি বিশপ? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বুলি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, 2026 সালে এশিয়ান গেমস জাপানে আইচি নাগোয়াতে হবে, অবশ্যই মনে রাখবে, এবং 2034 সালে এটি কোথায় অনুষ্ঠিত হবে? তো দেখো 32 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রিয়াদে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 2026 সালে জাপানের আইচি নাগোয়াতে এবং 2034 সালে এটি রিয়াদে হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপক জন ক্লার্ক ও মিশেল এইচ ডিভোরেটের সাথে আর কে পেয়েছেন? তো 3 জন ব্যক্তি পেয়েছিল। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জন এম মার্টিনিস। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জন ক্লার্ক, মিশেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস যৌথভাবে সুপার কন্ডাক্টিং সার্কিটে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং আবিষ্কারের জন্য এই 2025 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। নেক্সট প্রশ্ন রয়েছে, উড়িষ্যার জগন্নাথ মন্দির 4 ধামের অন্যতম হলে উত্তরাখণ্ডের 4 ধামের অন্তর্গত বিখ্যাত মন্দির কোনটি? তো উত্তরাখণ্ডের 4 ধামের অন্তর্গত বিখ্যাত মন্দিরের নাম হচ্ছে বদ্রীনাথ মন্দির। নিম্নোক্ত হচ্ছে বদ্রীনাথ মন্দির। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের সনাতন ধর্মের প্রধান 4 ধামের মধ্যে যেগুলি হচ্ছে বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরমের মধ্যে উত্তরাখণ্ডে এই বদ্রীনাথ মন্দিরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, 2026-27 সালে বাজেটে ঘোষিত সরকারি মূলধনের ব্যয় কত অনুমান করা হয়েছে? তো দেখো নিম্নোক্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে 12.2 লক্ষ কোটি টাকা। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শিখদের প্রথম গুরু এবং শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক কত সালে জন্মগ্রহণ করেছিলেন? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1469 সালে। তো 1469 সালে বর্তমানে পাকিস্তানের নানকানা সাহেব গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিবাজি মহারাজের অভিভাবক বা শিক্ষকের নাম কি ছিল? তো শিবাজি মহারাজের অভিভাবক বা শিক্ষকের নাম ছিল দেখো এখানে দাদাজি কোন্ডদেব ভোসলে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দাদাজি কোন্ডদেব ভোসলে শিবাজির অভিভাবক হিসেবে তাকে যুদ্ধবিদ্যা ও শাসন কাজে পারদর্শী করে তোলেন। দেখো পরবর্তী, 1790 সালে 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? তো 1790 সালে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড কর্নওয়ালিস 1790 সালে 10 সালা বন্দোবস্ত চালু করেন, যা পরে চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহকে কোন ব্রিটিশ রাজনৈতিকবিদ বা ব্যক্তিত্ব জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন? তো
তো 39-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিসরেলি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রিটিশ পার্লামেন্টের রক্ষণশীল দলের নেতা বেঞ্জামিন ডিসরেলি এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে আখ্যা করেছেন, অবশ্যই মনে রাখবে। দেখো পরবর্তী 40 নম্বর প্রশ্ন আমাদের, উড়িষ্যার বক্সি জগবন্ধু বিদ্যাধর মহাপাত্র কোন বিখ্যাত বিদ্রোহের মূল নেতৃত্ব ছিলেন? তো 40-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাইক বিদ্রোহ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বক্সি জগবন্ধু 1817 সালে উড়িষ্যার ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐতিহাসিক পাইক বিদ্রোহের নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, মুঘল সম্রাট বাবরের বিখ্যাত আত্মজীবনী তুজকি বাবরি কোন ভাষায় রচিত হয়েছে? অনেক পরীক্ষায় পড়েছে এই প্রশ্নটি মূলত। তো বাবরের আত্মজীবনী তুজক-ই-বাবরি এটি মূলত রচিত তুর্কি ভাষায়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তার আত্মজীবনীটি মাতৃভাষা এই তুর্কিতেই লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দিল্লির সুলতানির কোন শাসক 40 চক্র বা 40 চক্র চেহেলগানের ক্ষমতা সম্পূর্ণভাবে খর্ব করেছিলেন? তো 42-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এই 40 চক্র প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ এবং এর সম্পূর্ণ ক্ষমতা খর্ব করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। এই দুটি তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল মেরুদণ্ড কোনটি ছিল? তো দেখো সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল মেরুদণ্ড ছিল কৃষিকাজ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর কৃষিকাজ। তো সিন্ধু সভ্যতার অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য থাকলেও তাদের অর্থনীতির মূল ভিত্তি বা মেরুদণ্ড ছিল কৃষিকাজ। দেখো পরবর্তী আমাদের প্রশ্ন, সিন্ধু নদের সবচেয়ে বড় এবং দীর্ঘতম উপনদী কোনটি? ঝিলাম, চন্দ্রভাগা বা চেনাব, বিয়াস নাকি শতদ্রু? তো সিন্ধু নদের সবচেয়ে বড় এবং দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে চন্দ্রভাগা বা চেনাব নদী, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জলপ্রবাহের দিক থেকে চন্দ্রভাগা বা চেনাব হলো সিন্ধু নদের সবচেয়ে বড় এবং প্রধান নদী, এবং গঙ্গা নদীর সবচেয়ে বড় উপনদীর নাম কি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো পশ্চিমঘাট পর্বতের তিম্বক শৃঙ্গ থেকে কোন নদী উৎপত্তি হয়েছে? তো পশ্চিমঘাট পর্বতের তিম্বক শৃঙ্গ থেকে মূলত উৎপত্তি হয়েছে গোদাবরী নদী, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলার তিম্বকেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি যা উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে? তো ধান, গম, তুলা নাকি পাট? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গম, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ধান ভারতের প্রধান খাদ্যশস্য হলেও গম ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য যা উৎপাদনে উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে। নেক্সট প্রশ্ন, হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তো হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মূলত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি 1951 থেকে 1956 সাল পর্যন্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, জীবদেহের কলা বা টিস্যু সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানকে কী বলা হয়? তো জীবদেহের কলা বা টিস্যু সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মূলত হিস্টোলজি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীবদেহের কলা বা টিস্যুর গঠন ও কার্য পদ্ধতি আলোচনা করাকে হিস্টোলজি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোষের কোন অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে? তো 49 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ট্রাফিক পুলিশ মূলত বলা হয় গোলগি বডিকে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গোলগি বডি কোষের বিভিন্ন পদার্থের পরিবহন ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে একে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, মানুষের ফুসফুসের আবরণ প্লুরা হলে বৃক্ক বা কিডনির চারিপাশে যে আবরণ থাকে তার নাম কি? তো দেখো বৃক্ক বা কিডনির চারিপাশে আবরণকে বলা হয় রেনাল ক্যাপসুল, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বৃক্ক বা কিডনি যে তন্তুময় ও শক্ত আবরণী দিয়ে ঢাকা থাকে তাকে মূলত রেনাল ক্যাপসুল বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই ভিডিওটার যদি পিডিএফ তোমরা নিতে চাও তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে তোমরা এই পিডিএফটা পেতে পারো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।